প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে অধ্যায় 4 শেষ করেছি। আজকে আমরা পড়ব অধ্যায় 5। চলো আমরা আমাদের আজকে নির্ধারিত যে টপিক সেখানে আমরা চলে যাই। আমরা আজকে পড়ব হচ্ছে হিসাব। হিসাব বলতে আসলে আমরা কি বুঝি বা আমরা জানি যে প্রতিটা মানুষ অর্থ লেনদেন করতে গিয়ে হিসাব সংরক্ষণ করে বা হিসাব রাখে। একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যেকদিন অসংখ্য লেনদেন সংঘটিত ঘটে বা হয়। তো একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কে যদি আমরা ধারণা পেতে চাই যে একটা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানটা কেমন লাভ করে বা কেমন লাভ হয় না ক্ষতি হচ্ছে সে সম্পর্কে আমরা যদি ধারণা পেতে চাই, তাহলে অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানকে সঠিকভাবে হিসাব রাখতে হবে। যদি সঠিকভাবে হিসাব সংরক্ষণ করা হয়, তাহলেই একটা নির্দিষ্ট সময় শেষে ওই প্রতিষ্ঠান সম্পর্কে একটা সামগ্রিক ধারণা লাভ করা যাবে। ঠিক আছে, আমরা চলো একটু হিসাব সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে আসি। তোমরা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ হিসাব লেনদেন ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। আমরা লেনদেন চ্যাপ্টারে আমরা পড়ে আসছি যে প্রত্যেকটা লেনদেনের ফলে ব্যবসা প্রতিষ্ঠানের একটা প্রভাব পড়ে, আর্থিক অবস্থায় একটা পরিবর্তন হয়। লেনদেনের ফলে অর্থের প্রাপ্তি যেমন ঘটতে পারে তেমনি প্রদানও ঘটতে পারে। অর্থাৎ লেনদেনের কারণে অর্থের আগমনও হতে পারে, আবার অর্থ কি আমাদের কাছ থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলেও যেতে পারে। আবার কোনো কোনো লেনদেনের ফলে আয় বা ব্যয় হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। একইভাবে সম্পদ বা দায়ের হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। বিভিন্ন প্রকৃতির অসংখ্য আয়, ব্যয়, সম্পদ ও দায় ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যমান। লেনদেনের ফলে যে সকল আয়, ব্যয়, সম্পদ বা দায় প্রভাবিত হবে তার নির্দিষ্ট ছকে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ করা হয় এবং প্রত্যেকটি খাতের মোট ও নিট পরিমাণ নির্ণয় করা হয়। লেনদেনের ফলে প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য হিসাব প্রস্তুত করা হয়। অর্থাৎ আমরা হয়তো বুঝতে পেরেছি যে একটি প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো সংঘটিত হয় সেই লেনদেনগুলোর কারণে কি পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটা জানার জন্য যে জিনিসটা তৈরি করা হয় তাই হচ্ছে হিসাব। এখন হিসাব কিভাবে রাখে বা হিসাব রাখার পদ্ধতি কয়টি? আমরা আমাদের মনে এই প্রশ্নটা হয়তো জাগতে পারে যে আমরা একটা হিসাব কিভাবে রাখবো বা একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসাব কোন পদ্ধতির সাহায্যে রাখে বা কিভাবে রাখে। হিসাব রাখার পদ্ধতি হচ্ছে দুইটি। কি কি আমরা একটু দেখে আসি। তোমরা দেখতে পাচ্ছ প্রথমটি হচ্ছে টি ছক, তারপরটা হচ্ছে চলমান জের ছক। আমরা প্রথম ছকে আমরা আসি। টি ছক। টি ছক হচ্ছে সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি মানে হচ্ছে প্রাচীন পদ্ধতি। হিসাব বিজ্ঞান শুরুর পর থেকে বা হিসাব বিজ্ঞান উন্নতির প্রথম পর্যায়ে টি ছকের সাহায্যে হিসাবগুলো সংরক্ষণ করা হতো। কিন্তু আধুনিক যুগে বর্তমান সময়ে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে চলমান জের ছক এর মাধ্যমে হিসাব রাখা হয়। তো আমরা টি ছক বলতে আসলে কি বুঝি? টি ছক বলতে বোঝানো হয় এই ছকটা টি এর মতো, ঠিক আছে? তাই এটার নাম হচ্ছে টি ছক। তোমরা হয়তো ছকটা দেখে বুঝতে পারতেছো না যে এটা আসলে কিভাবে টি এর মতো হচ্ছে। ধরো আমি যদি এই মাথা থেকে একটু পর্যন্ত স্কেল দিয়ে দাগ দেই প্রথমে, তারপর মাঝখান দিয়ে যদি আমি এটাকে অর্ধ অর্ধ করি, এভাবে যদি অর্ধ করে দেই তাহলে কিন্তু এটা টি এর মতো হয়ে গেল, তাই না? দেখো এই পাশে যা আছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, ঠিক সেম জিনিসগুলোই আবার
ডান পাশে আছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তাহলে কি মাঝখানে যে দ্বন্দ্বটা থাকবে সেটা কি, আর উপরে যে শেডটা থাকবে সেটাকে আমরা টি এর মতো বলতে পারি। ডান পাশ বাম পাশ দুই পাশ কি সমান। এই পাশটার নাম হচ্ছে ডেবিট আর ডান পাশের নাম হচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে টিচক। তাহলে টিচকে তাহলে কয়টা ঘর আমরা একটু গণে দেখি। 1 2 3 4 5 6 7 8। টিচকে তাহলে হচ্ছে 8টি ঘর। এটা এমসিকিউ এর মধ্যে থাকতে পারে তোমাদের পরীক্ষার মধ্যে যে টিচকে ঘর সংখ্যা কয়টি? 8টি। আমরা চলো এবার আধুনিক যে ছক আছে বা চলমান যে ছক সেটা সম্পর্কে একটু আলোচনা করি। চলমান যে ছক এবং টিচকের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা দেখো, তারিখ ঠিক আছে, বিবরণ সেম, জাবেদা পৃষ্ঠা ঠিক আছে। এখানে আমাদের টিচকের বেলায় ছিল টাকার গড় দুই পাশে দুইটা ছিল, আর এখানে টাকার গড় কোথায় চলে আসছে? পাশাপাশি চলে আসছে। অর্থাৎ ভাগ ভাগ না করে একটার মধ্যে চলে আসছে। আমাদের টিচকে ছিল দুইটা ভাগে ভাগ করা, আর এখানে হচ্ছে পুরোটা মিলে একটা অংশ, পুরোটাই একটা অংশ। ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই যে এখানে যে টিচকে যে টাকাটা ছিল, এই টাকাটা ছিল কিন্তু মূলত ডেবিটের টাকা, ঠিক আছে? আর এই টাকাটা হচ্ছে এই ক্রেডিটের টাকাই হচ্ছে এটা। তাহলে চলমান যে চোখে ডেবিট টাকা ক্রেডিট টাকা পাশাপাশি চলে আসছে। এবার হচ্ছে এখানে উদ্বৃত্ত বা জ্যাড। আসলে যে উদ্বৃত্ত এবং জ্যাড, উদ্বৃত্ত বা জ্যাড বা এখানেও আবার ডেবিট ক্রেডিট কি হচ্ছে আসলে? যখন আমরা অঙ্কগুলো করতে যাব, যখন আমরা এই ছকগুলো ব্যবহার করব, তখন তোমরা এটা সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পাবে যে আসলে ছকটা কেমন, তার কার্যপ্রণালীটা কেমন, সে কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়। ঠিক আমরা সেই রকম ভাবে চলমান যে ছকটাও আমরা একই রকম ভাবে জানতে পারবো। দেখি আমাদের পরবর্তীতে আমরা কি কি দেখব। এবার হচ্ছে হিসাবের ধারণা সম্পর্কে আমরা জানতে চাই। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। হিসাব বিজ্ঞানের একটা প্রধান উদ্দেশ্যই হচ্ছে যেখানে নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থাটা সম্পর্কে ধারণা দেওয়া বা নিরূপণ করা, যে আসলে কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে, বিস্তারিত মালিক পক্ষকে জানানো। এই উদ্দেশ্যে এই উদ্দেশ্য অর্জনের জন্য লেনদেন সমূহ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা জরুরি। লেনদেনের ফলে সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সত্ত্বের ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটে। প্রতিটি হিসাবের ক্রমাগত হ্রাস বৃদ্ধি এবং নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি হিসাবের নিট পরিমাণ জানা প্রয়োজন। যে প্রত্যেকটা হিসাবের ফলে যে পরিবর্তনটা হয়, যে হিসাবের যে হ্রাস বৃদ্ধি ঘটে, সেটা কি হিসাবের মাধ্যমে জানা যায়। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ঘটনা উল্লেখ করা আছে। আমরা একটু ঘটনাটা পড়ি। মাহি ট্রেডার্স 2017 সালের মার্চ মাসে পণ্য বিক্রয় করে 15,000 টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রি করে 3,000 টাকা এবং ব্যাংক হতে 5,000 টাকা ঋণ গ্রহণ করে। উক্ত মাসে বাড়ি ভাড়া বাবদ 8,000 টাকা, গ্যাস ও বিদ্যুৎ বিল বাবদ 6,000 টাকা, যাতায়াত বাবদ 3,500 টাকা এবং কর্মচারীর বেতন বাবদ 2,000 টাকা ব্যয় করে। এটা খুব সাধারণ একটা ঘটনা। তারপর দেখি উপরের ঘটনায় মাহি ট্রেডার্সের মার্চ 2017 মাসের যাবতীয় নগদ প্রাপ্তি ও প্রদান উল্লেখ করা হয়েছে। মানে যে মাহি ট্রেডার্স 2017 সালে মার্চ মাসে কত টাকা নগদ পেয়েছে এবং কত টাকা নগদ প্রদান করা হয়েছে সেটা উল্লেখ করা আছে। মাসান্তে, মাসান্তে শব্দের অর্থ হচ্ছে, মাসান্তে মানে হচ্ছে মাসের শেষে মাহি ট্রেডার্সের হাতে নগদ কত টাকা অবশিষ্ট থাকবে তা জানতে চাইলে নিম্নোক্ত উপায় অবলম্বন করা হবে। আচ্ছা, আমরা জানি যে মাহি ট্রেডার্স প্রথমে অনেকগুলো টাকা পেয়েছে,
কিভাবে টাকাগুলো পেয়েছে, পণ্য বিক্রি করে টাকা পেয়েছে, পুরাতন আসবাবপত্র বিক্রি করে টাকা পেয়েছে এবং ব্যাংক থেকেও ঋণ নিয়ে টাকা পেয়েছে। আবার সেই টাকাগুলো থেকে তিনি কি করেছে, কিছু খরচও করেছে, অর্থাৎ তার কাছ থেকে কিছু টাকা চলেও গেছে। এই যে সে টাকা পেয়েছে এবং তার কাছ থেকে টাকা চলে গেছে, তারপর তার হাতে কত টাকা আছে সেটা আমরা জানতে চাই। তাহলে আমরা প্রথমে বের করে নিব মোট প্রাপ্তি মানে কি, মোট কত টাকা পাওয়া গেছে। দেখো, প্রথমে হচ্ছে পণ্য বিক্রি করে 15,000, আসবাবপত্র পুরাতন আসবাবপত্র বিক্রি করে পাওয়া গেছে 3,000, আর ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে 5,000। তাহলে মোট নগদ টাকা পাওয়া গেছে 23,000 টাকা। আমরা আশা করি বুঝতে পেরেছি সবাই। সেই 23,000 টাকা থেকে এবার খরচ করা হয়েছে বা দেওয়া হয়েছে। কোথায় কোথায় দেওয়া হয়েছে? বাড়ি ভাড়া দেওয়া হয়েছে 8,000 টাকা, গ্যাস বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে 6,000 টাকা, যাতায়াত দেওয়া হয়েছে 3,500 টাকা এবং কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে 2,000 টাকা। তাহলে মোট প্রদান করা হয়েছে 19,500 টাকা। তাহলে অবশিষ্ট কত টাকা থাকবে? এটা সহজ জিনিস। 23,000 টাকা পেয়েছিলাম, সেখান থেকে আমরা কি কি করেছি, 19,500 টাকা খরচ করেছি। ধরে নিচ্ছি মাহি টেরাসটা আমি নিজে। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হাতে থাকবে 3,500 টাকা, অর্থাৎ 3,500 টাকা হচ্ছে ব্যালেন্স হিসেবে হাতে থাকবে। আমরা এটা এটা হচ্ছে আমরা আমাদের মতো করে জেনারেলি করে ফেললাম, তাই না? কিন্তু আমরা এটাকে যদি হিসাবের যে ছক অনুযায়ী যদি আমরা করতে যাই, তাহলে যে ছক আকারে হবে সেই ছকটা আমরা দেখতে চাই। দেখো, আমরা যে তথ্যগুলো ছিল, আমাদের যে তথ্য উপাত্তগুলো ছিল, সেগুলো দিয়ে আমরা যদি হিসাব বিজ্ঞানের যে ছক, নির্দিষ্ট যে ছক কথা আমরা বলে আসছি, টি ছক অথবা চলমান যে ছক, সেই ছক ব্যবহার করে আমরা এটা কিভাবে উপস্থাপন করতে পারি। দেখো, নগদান হিসাব। এখানে সবগুলো তো নগদে হয়েছে, তাই না? আমাদের কাছে আসছেও নগদ, আবার আমাদের কাছ থেকে চলেও যাচ্ছে নগদ। এই যে ডেবিট, এগুলো হচ্ছে সবগুলো আমাদের কাছে টাকাগুলো চলে আসছে। আমরা বিক্রি করে পেয়েছি, আসবাবপত্র বিক্রি করে পেয়েছি, ব্যাংক থেকে ঋণ নিয়ে আমরা পেয়েছি। তাহলে আমরা টোটাল পেয়েছি কত, 23,000 টাকা। এবার হচ্ছে এগুলো হচ্ছে ক্রেডিট মানি, হচ্ছে আমাদের কাছ থেকে চলে গেছে, ক্রেডিট মানি চলে যাওয়া। গ্যাস বিদ্যুৎ বিল দিয়েছি 6,000 টাকা, যাতায়াত 3,500 টাকা, বেতন 2,000 টাকা। তাহলে আমাদের 23,000 টাকা ছিল, আমাদের 23,000 টাকা আমরা এখানে বসাইলাম। তাহলে এই 23,000 টাকা হইতে হওয়ার জন্য আরো কত টাকা ঘাটতি, 3,500 টাকা। এই 3,500 টাকা হচ্ছে উদ্ধৃত, মানে হচ্ছে পার্থক্য। এই টাকাটা হাতে আছে। আমরা আগে যেই অঙ্কটা করেছি, যে জিনিসটা আমরা করেছি, সেইটাকেই এখানে আমরা কি করেছি, একটু হিসাব বিজ্ঞানের যে ছক, সেই ছক অনুযায়ী আমরা সাজিয়ে দেখিয়েছি। দেখো, একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি সম্পদ, দায়, রেভিনিউ বা আয়, ব্যয় ও মালিকানা সত্ত্বের জন্য এরূপ পৃথক পৃথক ছক সংরক্ষণ এবং উদ্বৃত্ত নির্ণয় করা হয়। মানে সম্পদের জন্য আলাদা করা হয়, দায়ের জন্য আলাদা করা হয়, আয়ের জন্য করা হয়, ব্যয়ের জন্য করা হয় এবং মালিকানা সত্ত্বের জন্য আলাদা আলাদাভাবে করা হয়। এত করে প্রত্যেকটা সম্পর্কে, প্রত্যেকটা হিসাব সম্পর্কে মানে সামগ্রিক ধারণাটা লাভ করা যায়। আমরা যদি এক কথা বলতে চাই, দেখো, হিসাব হচ্ছে এমন একটি ছক বা বিবরণী, আবার বলি, হিসাব হচ্ছে এমন একটি ছক বা বিবরণী যেখানে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয়। অর্থাৎ হিসাবটা হচ্ছে এমন একটা ছক যেখানে প্রত্যেকটা হিসাবের খাতের যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটা প্রকাশিত হয়, অর্থাৎ আমরা জানতে পারি বা বুঝতে পারি বা দেখতে পারি। সেটি হচ্ছে আসলে হিসাব। যেমন কি কি হতে পারে হিসাব? নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, ব্যাংক হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব, ভাড়া হিসাব, এরকম আরো অসংখ্য হিসাব হতে পারে। আমরা, ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে আমরা হিসাবের আরো বিস্তারিত ছক সম্পর্কে আমরা জানবো।
যেমন হিসাবের ছক, টি-ছক, টি-ছকে কিভাবে কাজ করতে হয়, টি-ছক কিভাবে তৈরি করতে হয়, আমরা সেগুলো বিস্তারিত আমরা জানবো এবং একটা অঙ্ক করে সেই ছকটা দেখাবো। এখানে আবার সেই ছক দুটা এখানে দেওয়া হয়েছে, বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। দেখো, টি-ছক এবং চলমান জ্যার ছক পাশাপাশি ভাবে দুইটার পার্থক্যটা দেওয়া আছে। হিসেবে একটা শিরোনাম থাকবে, চলমান জ্যার ছকে একটা শিরোনাম থাকবে। ছক ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত। টি-ছকটা আমি আগেই বলেছি, টি-ছক হচ্ছে দুইটা অংশে বিভক্ত, একটা ডেবিট অংশ, একটা ক্রেডিট অংশ। ঠিক আমরা যদি দাঁড়িপাল্লার মতো চিন্তা করি, দাঁড়িপাল্লাতে যে যেরকম দুইটা পাল্লা থাকে, ঠিক এরকমও টি-ছকে দুইটা পাল্লা থাকে, একটা ডেবিট, একটা একটা পাশ ক্রেডিট। কিন্তু আমাদের চলমান জ্যার ছকে কোনো দিক বা দুই পক্ষ থাকে না, পুরোটা মিলে একটা। এখানে কি থাকে তাহলে? এখানে থাকে হিসাবের কোড নম্বর উল্লেখ করতে হবে। উভয় অংশে 4টি করে মোট 8টি কলাম থাকবে। আমরা বলেছি আগেই 4টা করে কলাম, 4টা করে মোট 8টা কলাম থাকবে। আর এখানে থাকবে হচ্ছে তারিখ, বিবরণ এবং জাবেদা পৃষ্ঠার কলাম একটি। টি-ছক নির্দিষ্ট সময় পর পর হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। আর চলমান জ্যার ছকে কলাম থাকে মোট 4টা এবং ডেবিট ও ক্রেডিট টাকার কলাম পাশাপাশি থাকে, আমরা দেখে আসছি। হিসাবে কোড নম্বর থাকবে এখানেও। প্রতিটি লেনদেনের পর হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। আমরা হিসেবে শ্রেণীবিভাগ আগামী ক্লাসে পড়ব। তো আজকে যে আলোচনাগুলো আমি করেছি, তোমরা বাসায় বই থেকে এই অংশগুলো আবার একটু পড়বে এবং যে টি-ছক এবং চলমান জ্যার ছক আছে সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করবে। আমরা পরবর্তী ক্লাসে হিসেবে শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।